অলরেডি আমরা চেপে গেছি পূর্বাঞ্চলে। এই পূর্বাঞ্চল ধরার জন্য এত কিছু সকাল থেকে। এখন ঘড়িতে 10:43। আজমগড় ঢোকার মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার আগে আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি। হ্যাঁ, সুলতানপুর সে পেহলে আমরা এখন একটু বেলের রস খেয়ে নেবো। আজকে লাঞ্চ করবো না, আজকে এইসব খেয়েই পেট ঠান্ডা রেখে এখন সামনের দিকে এগোবো। তো এখান থেকে এখন বেরিয়ে যাব। ঠিক আছে, বাই বাই আঙ্কেল। ঠিক আছে আঙ্কেল, রাম রাম। Can't remember when you made me count from 1 to 10, and when I opened up my eyes you were standing way too close. I felt your এই হচ্ছে আঙ্কেলজি, আর গাড়ি আমাদের মোটামুটি রেডি। এ হচ্ছে আমাদের স্টে, এখানে ছিলাম। তো এখান থেকে এখন বেরিয়ে যাব। ঠিক আছে, বাই বাই আঙ্কেল, চলতে হ্যাঁ। দোকানে দাঁড়িয়ে আছি, মানে চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। এখানে এক কাপ চা খাবো, খেয়ে জাস্ট বেরিয়ে যাব এখান থেকে। আজকে এই চায়ের দোকান থেকে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। আজকে আমাদের জার্নি হতে চলেছে, আমরা যেভাবে এসেছিলাম ঔরঙ্গাবাদ হয়ে, তো সেই ঔরঙ্গাবাদ পর্যন্তই আজকে আমাদের জার্নি। এখান থেকে ঔরঙ্গাবাদ আমাদের হোটেলের ডিস্ট্যান্স 412 থেকে 413 কিলোমিটার। তো তোমরা যারা আমাদের আগের ব্লগ দেখোনি অবশ্যই বলবো একবার আগের ব্লগগুলো দেখে নিও। অলরেডি আমাদের বীরভূম টু অযোধ্যার একটা সিরিজ চলছে, তো সেই সিরিজ তোমরা সম্পূর্ণ বুঝতে হলে, সম্পূর্ণ সিরিজটাকে দেখতে হলে আগের ব্লগগুলো তোমরা অবশ্যই একবার দেখে নিও। তারপর এই ব্লগটা দেখলে তোমরা পরপর ব্লগগুলো বুঝতে পারবে বা আপকামিং ব্লগের সাথে তোমরা ভালোভাবে অ্যাটাচ হতে পারবে। তাই বলবো ওই ব্লগগুলো তোমরা অবশ্যই একবার দেখে নিও। আর আজকে যাব অন্য রুটে, মানে আজকে ফরিদাবাদের বাইপাস হয়ে আমরা বেরিয়ে যাব একদম সুলতানপুর। আজকে এন্টার করব না, সুলতানপুরে যাব না, আমরা একদম ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে। তো সেই পূর্বাঞ্চল দিয়ে যাব গাজীপুর হয়ে আমরা ঢুকবো ঔরঙ্গাবাদে। তো ঠিক আছে, চলো বাকি কথা হবে একদম মোটো ব্লগিং সেট আপে। এখন সময় সকাল 7:18। আমরা বেরিয়ে গেলাম দোকান থেকে, আঙ্কেলজির দোকান থেকে। এখন ধরবো NH রোড। আজকে আঙ্কেলজির কাছে চা খেলাম, অল্প কিছু বেগুনি দিয়ে দিল, টাকা নিচ্ছিল না, জোর করে দিলাম চায়ের পয়সাটা। ঠিক আছে আঙ্কেলজি, রাম রাম। তো এখন বেরিয়ে গেলাম। মোটামুটি এই মার্কেটের জ্যামটা পেরিয়ে মেন রোডে ওঠার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অযোধ্যাকে টাটা বাই বাই করে এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। তবে এখানে একটা বড় মসজিদও হচ্ছে। মসজিদটা যেহেতু এখনও জাস্ট সবে শুরু হয়েছে, এখন মসজিদটার এখন অনেক কিছুই বাকি আছে। তবে খুব বড় একটা মসজিদ হতে চলেছে, ভারতবর্ষের সবথেকে বড় একটা মসজিদ হতে চলেছে। নেক্সট টাইম অযোধ্যা এলে অবশ্যই সেটা ভিজিট করার চেষ্টা করব। এখন গিয়ে লাভ হবে না, কারণ এখন সম্পূর্ণটাই ফাঁকা একরকম বলতে পারো, জাস্ট কাজ শুরু হয়েছে। আর সেখানে সমস্ত রকমের ব্যবস্থাপনা থাকবে সেই মসজিদের ভিতর। হয়তো স্কুল থাকবে বাচ্চাদের পড়ার জন্যে, মেডিকেল টিম থাকবে, এটসেট্রা অনেক কিছুই থাকবে। তো সেটা কমপ্লিট হলে নেক্সট টাইম এলে অবশ্যই ভিজিট করব। অযোধ্যাকে মোটামুটি খুবই ভালো লাগলো। আমাদের স্টে, রাম মন্দির, তার সাথে মার্কেট, বাজার, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ওভারঅল সব ঠিকই আছে, অসুবিধা কিছু আমাদের হয়নি। তো এখন আমরা যাব ফৈজাবাদের উপর দিয়ে, মানে ফৈজাবাদকে বাইপাস করে জাস্ট বেরিয়ে যাব। সুলতানপুর ঢুকবো না, সুলতানপুরের আগে আমরা বাঁদিকে ঘুরে যাব। ঘুরে আমরা নিয়ে নেব পূর্বাঞ্চল এক্সপ্রেস। তো ঠিক আছে, চলো এখন দেখা যাক, সামনে এগোই। 5-7 কিলোমিটার আসার পর আমরা এখন উঠে গেছি লখনৌ হাইওয়ে। এখান থেকে মুরাদাবাদ যাওয়া যায়। এখান থেকে 482 কিলোমিটার।
আমরা এখন যাচ্ছি ফেজাবাদের বাইপাস, মানে এটা কিন্তু ফেজাবাদ। এই ফেজাবাদকে বাইপাস করে সামনের দিকে বেরিয়ে যাচ্ছি সুলতানপুর রোডে। কিন্তু সুলতানপুর পর্যন্ত আমরা যাব না, তার আগেই বাঁ দিকে ঘুরে যাব। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা আছে সুলতানপুর 58 কিলোমিটার। তো এই জায়গাটা থেকে এখন ঘুরে গেলাম বাঁ দিকে। বাঁ দিকে ঘোরার পর সামনে আরও বাঁ দিকে নিয়ে নেব সুলতানপুর রোড। আবারও বলছি, সুলতানপুর সম্পূর্ণ যাব না, সুলতানপুর ডিস্ট্রিক্টেই থাকবো। সুলতানপুর মেন সিটিতে যাওয়ার আগেই বাঁ দিকে ঘুরবো। আপাতত এই সামনের এই জায়গাটাই বাঁ দিকে ঘুরে যাব। তবে আমাদের পূর্বাঞ্চলে ওঠার আগে তেল ভরিয়ে নিতে হবে গাড়িতে। জানি না পূর্বাঞ্চলে ওঠার পর কত দূরে পেট্রোল পাম্প পাবো। বিহারে যেহেতু পেট্রোলের দাম বেশি, তাই ইউপি থেকে বেরোনোর আগেই পেট্রোল ভরিয়ে নিতে হবে। ইউপিতে পেট্রোলের দাম অনেকটাই কম, সেটা আমি তোমাদের আগের ব্লগে মানে তার আগের ব্লগে আমি তোমাদের বলে দিয়েছি। তো এখন দেখা যাক, সামনে যাব। এই সামনে মনে হচ্ছে একটা পাম্প আছে, এখানে আমি একটুখানি তেল ভরিয়ে নেবো। কত আছে? হ্যাঁ, আচ্ছা 94, 97। সেদিন 94 কত ছিল? 99 ছিল। ফেরার সময় প্রথম টোল এটা ভরতকুণ্ড টোল প্লাজা। এটা আজকের জার্নিতে আমাদের প্রথম টোল। তবে একটা কথা তোমাদেরকে বলা হয়নি, যে আমরা কিন্তু এখন যাচ্ছি NH 330-তে। NH 330-তে গিয়ে সামনে গিয়ে পূর্বাঞ্চলের সাথে মিট করব। আমরা গত এপিসোডে অযোধ্যা আসার সময় পূর্বাঞ্চলটা জাস্ট একটু দেখিয়েছিলাম, নিচের দিয়ে আমরা পেরিয়ে এসেছি, উপরে পূর্বাঞ্চল চলে গেছে। তো সেই পূর্বাঞ্চলে আমরা অ্যাটাচ হব। আপাতত এই সুলতানপুর পর্যন্ত 330-তেই থাকবো। এদিকে রাস্তা অযোধ্যা থেকে সুলতানপুর পর্যন্ত রাস্তা খুবই ভালো, তবে 2 লেন রাস্তা। তো সামনে এখন পূর্বাঞ্চল। সুলতানপুর যাওয়ার মোটামুটি 17 থেকে 18 কিলোমিটার আগে আমরা পেয়ে গেলাম পূর্বাঞ্চল। তো এই পূর্বাঞ্চলে এখন উঠব। মানে অযোধ্যা থেকে মোটামুটি 30 থেকে 31 কিলোমিটার আসার পর পেয়ে গেলাম এই পূর্বাঞ্চল। তো পূর্বাঞ্চলে ওঠার জন্যে আমরা এখন বাঁ দিকে চলে যাব। বাঁ দিকে গিয়ে পূর্বাঞ্চলে উঠব। এই হচ্ছে পূর্বাঞ্চল। আচ্ছা, পূর্বাঞ্চল তল দিয়ে আমরা পেরিয়ে এলাম, কারণ পূর্বাঞ্চলে উঠতে গেলে আমাদেরকে একটু সামনে ঘুরতে হবে। সামনে ঘুরে ওখানে টোল আছে, ওখানে টোল দেওয়ার পর আমাদেরকে উঠতে হবে। পূর্বাঞ্চলে সম্ভবত গাড়ির টোল দিতে হয়, মানে বাইকেরও টোল লাগে। তো এখানে কিছুটা আসার পর এখানে লেখা আছে পূর্বাঞ্চল যেতে গেলে এই দিক দিয়ে যেতে হবে। সম্ভবত আমি যদি ভুল না হই, পার কিলোমিটার 1 টাকা হিসেবে টোল দিতে হবে। এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে। यहाँ से गाजीपुर जाने के लिए शायद रायपुर या कुछ वहाँ से हमको डाइनी मुड़ना है ना। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ টোল প্লাজা। এখানে 220 টাকার টোল লাগলো। তো এখানে টোল দেওয়ার পর আমরা এখন চলে যাব এই দিক দিয়ে গাজীপুরের দিকে।
অলরেডি আমরা চেপে গেছি পূর্বাঞ্চলে। এই পূর্বাঞ্চল ধরার জন্য এত কিছু সকাল থেকে 30-31 কিলোমিটার অযোধ্যা থেকে আসার পর আমরা পেয়ে গেছি এই পূর্বাঞ্চল। পূর্বাঞ্চলে পার কিলোমিটার 1 টাকা হিসেবে আমরা 220 টাকা টোল দিয়ে আমরা চেপে গেলাম পূর্বাঞ্চলে। গাজীপুর ডিস্ট্রিক্টের পাখানপুরা থেকে শুরু করে লখনৌ চাঁদসরাই ভিলেজ পর্যন্ত চলে গেছে 340.9 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে। ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিউটিফুল এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই জায়গাটা তোমরা বুঝতে পারছো, পুরোটাই রাউন্ড মেরে আমাদেরকে উঠতে হবে। আর এই এক্সপ্রেসওয়ের পাশে কিন্তু অনেকটাই দূরে পুরো তারজালি দিয়ে কভার করা আছে। মানে লাইফে প্রথমবার এত সুন্দর একটা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যেতে চলেছি। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে 2018 সালের 10 অক্টোবর এটার কাজ শুরু হয়েছিল এবং 2021 সালের 16 নভেম্বর এটার ইনঅগ্রেশন হয়েছিল, মানে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। ও ও ও ও ও ও জাস্ট বিউটিফুল বিউটিফুল, জাস্ট কিচ্ছু বলার নেই। এরকম একটা এক্সপ্রেস ওয়ের ওপর দিয়ে যাচ্ছি, জাস্ট কিছু বলার নেই। এখানে অযোধ্যা আসার দিনে আমাদের এই এক্সপ্রেস হয়েই আসার কথা ছিল, কিন্তু আসার পথটাতে ওদিকে সাসারামের ওই দিকটাতে কিছু কাজ চলছিল বলে ওই দিকটাতে আমরা আসিনি। তো আমরা ঠিক করেছিলাম যে না, বারাণসী হয়েই যাব, ফেরার পথে দেখা যাবে পূর্বাঞ্চলকে। আর এখন যে জায়গাটায় আমি যাচ্ছি সেটা তোমাদেরকে বলিনি, তোমরা হয়তো অনেকেই জানো না। এখানে 3.2 কিলোমিটারের একটা এয়ার স্ট্রিপ রয়েছে, যেখানে আপাতকালীন পরিস্থিতিতে কখনো কোনো প্যাসেঞ্জার প্লেন বা ফাইটার প্লেনও ল্যান্ড করতে পারবে। মানে বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? 3.2 কিলোমিটারের একটা এয়ার স্ট্রিপ, পুরো একটা আস্ত প্লেন এখানে ল্যান্ড করতে পারবে। সেই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি সামনে, আর একটুখানি গিয়েই পড়বে। আর আমি যদি ভুল না হই তাহলে এই জায়গাটার নাম হচ্ছে আকালকিরি কারওয়াত। তো এই জায়গাটাই কিন্তু এয়ার স্ট্রিপটা রয়েছে। এই যে দেখছো, এখান থেকে স্টার্ট, এখান থেকে স্টার্ট। এই যে এয়ার স্ট্রিপটা রয়েছে এটা 3.2 কিলোমিটারের একটা এয়ার স্ট্রিপ। জাস্ট ভাবা যায় এখানে একটা বড় প্লেন, মানে প্যাসেঞ্জার প্লেন হোক বা ফাইটার প্লেন হোক, এখানে ল্যান্ড করতে পারবে। এখানে স্পিড লিমিট 100, তাই 100-র উপরে না যাওয়াটাই ভালো। এই এক্সপ্রেসওয়েতে চাপার পর মনে হতেই পারে যে এখানে যদি টয়লেট লাগে তাহলে কি করবে। তো একটা করে টয়লেট ব্লক আছে, যেমন এখান থেকে 2 কিলোমিটার পর একটা টয়লেট ব্লক আছে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা টয়লেট, লেখা আছে এখানে টয়লেট ব্লক 1 কিলোমিটার। তো এরকম মাঝে মধ্যে একটা করে টয়লেট ব্লক করা আছে, তো সেখানে দাঁড়িয়ে তোমরা তোমাদের কাজ সেরে নিতে পারো। 1 নাম্বার 2 নাম্বার যাই করো সেটা সেরে নিতেই পারো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এরকম একটা করে টয়লেট ব্লক থাকবে, যেখানে খাবার দাবার পাবে তোমরা, এখানে টয়লেট করতে পারবে, রেস্টুরেন্ট সব কিছু পাবে। কিন্তু এটা কিন্তু এই এরিয়ার ভিতরেই, এই এক্সপ্রেসওয়ের বাইরে নয়। এই এক্সপ্রেসওয়েটা টোটালটাই তারজালি দিয়ে কভার করা আছে, এখান থেকে কেউ বেরোতে পারবে না। যে রেস্টুরেন্টটা আছে এবং টয়লেটটা আছে পুরোটাই এই এরিয়ার মধ্যেই আছে। ওয়াও, এখানে সামনে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। এটা 4 লেনের রোড, ওদিকে একটা লেন আছে, মানে ওদিকে 2 লেন, এদিকে 2 লেন। 2 না, এখানে 6 লেন। মানে বাইকের লেনটাকে ধরলে এটা 8 লেন একটা রোড। মানে এদিকে আছে 4 লেন, ওদিকে আছে 4 লেন। নিশ্চয়ই বুঝতে পারছো ওদিকে তারজালি দিয়ে ঘেরা আছে, তাও দেখছি 2-1টা গরু ওখানে ঢুকে গেছে, জানি না কিভাবে ঢুকেছে। এইগুলো নিয়ে অবশ্যই দেখা উচিত সরকারের।
এত স্পিডে এখানে গাড়ি যাতায়াত করে, তো সেখানে কুকুর বা গরু ঢুকে পড়লে অসুবিধা। তো এই জিনিসগুলোকে দেখা উচিত। পুরো রোড এখন ফাঁকা, আমি একাই যাচ্ছি, আগে পিছনে কেউ নেই। পুরো রোড এখন আমার, আমি এখন একাই চলেছি। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর এরকম একটা করে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যেটা দিয়ে ওরা সব সময় এখানে নজর রাখতে পারে। আমি সামনের দিকে এগোই আর তোমরা নিতে নিতে চলো, রাস্তাটাকে এনজয় করতে করতে চলো। এখন ঘড়িতে 10টা 43। আজমগড় ঢোকার মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার আগে আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি, দেখাচ্ছি জায়গাটা। পূর্বাঞ্চলের যাওয়ার পথই এই হচ্ছে পূর্বাঞ্চল, আর এই হচ্ছে জায়গাটা। এটা জাস্ট একটা রেস্ট নেওয়ার জায়গা, তার সাথে খাওয়া দাওয়া তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। বড় ভাই বসে আছে, ওদিকে টয়লেট আছে, টয়লেট বাথরুম করে এখানে হালকা কিছু খেয়ে নেবো। এখন যেহেতু ভাত খাওয়ার সময় হয়নি, হালকা করে কিছু খাওয়া দাওয়া করবো, করে বেরিয়ে যাবো এখান থেকে। মোটামুটি আজমগড় 15 থেকে 16 কিলোমিটার পড়বে। তারপর আজমগড় থেকে যাব গাজীপুর থেকে আমরা পূর্ব রোড ডান দিকে। তো এখানে খাওয়া দাওয়া একটু করে নিই, দেখি ভেজের মধ্যে বিশেষ কিছু নেই, ম্যাগি বা চাউমিন যাই বলো ওটাই পাবো। তো ওটা হালকা করে খেয়ে নিয়ে তারপর একটু চা খাবো, চা জল খেয়ে জাস্ট বেরিয়ে যাবো। মোটামুটি আমাদের পূর্বাঞ্চলে চাপার পর 50 থেকে 60 কিলোমিটার আসার পর কিন্তু এই বাথ অ্যান্ড রেস্টুরেন্টটা পেলাম। এরকম অনেক হাই ডিস্ট্যান্সেই কিন্তু আছে, তাই তোমরা খাবার দাবার সব থেকে বেটার হবে সাথে কিছু খাবার দাবার। পূর্বাঞ্চলে যদি তোমরা যেতে চাও অযোধ্যা যাওয়ার সময় বা ফেরার সময়, তাহলে আমি বলবো শুকনো কিছু খাবার, বিস্কুট বা অন্য টুকিটাকি কিছু খাবার তোমরা সাথে ব্যাগের মধ্যে রেখো, নাহলে সমস্যায় পড়তে পারো। কারণ প্রথমে আমরা পূর্বাঞ্চলে চাপার পর যেটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, তারপর এটা কিন্তু অনেকটাই ডিস্ট্যান্স, প্রায় 50 থেকে 60 কিলোমিটার কি তারও বেশি ডিস্ট্যান্সে। তাই যদি খিদে লেগে যায় তাহলে একটা সমস্যার ব্যাপার। তো সেই জন্যে বলবো তোমরা কিছু শুকনো খাবার রেখো। এরকম ধরনের জায়গাটা জাস্ট হাইওয়ে থেকে একদম পাশেই, তবে এটা ওদের পূর্বাঞ্চলের এরিয়ার মধ্যেই, কিন্তু এর বাইরে নয়। এর বাইরে তোমরা বেরোতে পারবে না, যা করার এই এরিয়ার মধ্যেই করতে হবে। তো ঠিক আছে, চলো এখান থেকে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে যাব সামনের দিকে। তো এখানে আমরা মোটামুটি হালকা করে একটু খেয়ে নিলাম, খেয়ে একটু চাটা খেয়ে জল টল খেয়ে তারপর বেরিয়ে গেলাম। পুরো তারজালি দিয়ে ঘেরা আছে, মানে এখানে থেকে কেউ বাইরে বেরোতে পারবে না। যা খাওয়ার ইচ্ছে হবে এখানেই খেতে হবে। আর নচেত আমি যেটা বললাম তোমাদেরকে খাবার সাথে রাখতে হবে। এখন আমরা আর কিছুক্ষণ পরেই আজমগড় পেরোবো। আজমগড়কে ডান দিকে রেখে আমরা পেরিয়ে যাব। এই আজমগড় থেকে এদিকটাতে নেপাল যাওয়া যায়।
নেপাল খুবই কাছে পড়বে এই দিক দিয়ে। তো ঠিক আছে, চলো এখন যাওয়া যাক। একটু টানতে হবে, কারণ এখানে যে সময়টা আমাদের লাগলো সেই সময়টা আমাদেরকে এই পূর্বাঞ্চলে কাজে লাগাতে হবে। তল দিকের রোডটা গিয়েছে, এই তল দিক হয়ে এদিকে আজমগড় ঢোকা যায়। আজমগড় মেন সিটিতে ঢুকতে হলে এই তল দিকে যেতে হবে। ওদিক দিয়ে একটা রাস্তা, এই যে দেখছো, এই রাস্তাটা দিয়ে তল দিয়ে পেরিয়ে যেতে হবে। আমরা জাস্ট সামনে একদম পুরো রাউন্ড ঘুরে যাব। এটা মানে আজমগড় ডান দিকে থাকবে, আমরা বাইপাস করে একদম ঘুরে যাব। তো এই ডান দিকে যেটা দেখছো এটা কিন্তু আজমগড়। ডান দিকে আজমগড়কে রেখে আমরা এখন সামনের দিকে চলেছি। সামনে যেটা দেখছো ওটা বোর্ড নয়, এটা স্পিড মিটার লাগানো আছে উইথ ক্যামেরা, স্পিডটাকে চেক করার জন্যে যে আমি অ্যাকচুয়াল কত স্পিডে যাচ্ছি। ওয়াও, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার গাড়ির মিটারে যা স্পিড ছিল ওখানের মিটারেও সেম স্পিড দেখাচ্ছিল, একটু 1-2 কম বেশি। তার মানে বুঝতে পারছো ওখানে যে ক্যামেরাটা লাগানো আছে আমার গাড়িটা অ্যাকচুয়াল কত স্পিডে চলছে সেটা কিন্তু মেজার করছে। রোডটা যে কি লেভেলের কি বলবো, জাস্ট মানে কিচ্ছু বলার নেই। এই রোডে আমাদের রাজু ভাইকে দরকার ছিল, রাজু ভাই। ফোর হুইলার নিয়ে রাজু ভাইকে দরকার ছিল। তোমরা এইরকম কিছু হেল্পলাইন নাম্বারের বোর্ড পেয়ে যাবে রাস্তার ধারে, মানে এই পূর্বাঞ্চলের মধ্যেই। তো এই বোর্ডের একটা করে ছবি, মানে তোমরা যদি দুজন থাকো আমাদের মতো তাহলে দুজনের মোবাইলেই কিন্তু একটা করে ছবি তুলে রেখো, আর সিঙ্গেল থাকলে সিঙ্গেল নিজেই একটা ছবি তুলে রেখো, অনেক সময় কাজে লাগতে পারে। হেল্পলাইন নাম্বার, এখানে সমস্ত রকমের হেল্প পাওয়া যাবে। আর এই রুটের যে সিনিক বিউটি, মানে এই মিডিল দিয়ে যে গাছগুলো লাগানো আছে এর যে একটা সিনিক বিউটি, এতে একটা আলাদা লেভেলেরই মাত্রা যোগ করে দিয়েছে এই রুটটাতে। জাস্ট ভাষাই বোঝানো যাবে না, না এলে স্বচোখে তোমরা এই রুটে রাইড না করলে বা ড্রাইভ না করলে এই রুটের ফিল নিতে পারবে না কখনোই। তাই এই রুটের ফিল নিতে হলে বেরিয়ে পড়ো বাইক নিয়ে বা ফোর হুইলার কোনো গাড়ি নিয়ে, দিয়ে চলে এসো অযোধ্যা বা বারাণসী, যেখানেই আসো বেরিয়ে যাও। কাঠজালি দিয়ে কভার করা আছে, তাও দেখছি না কুকুর চলে আসছে মাঝে মধ্যে, জানি না কিভাবে আসছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওখানে কিন্তু সম্পূর্ণ তারজালি, একটা বর্ডারে যেমন তারজালি দেওয়া থাকে এই তারজালি কোনো ট্রেন লাইনে পর্যন্ত দেওয়া থাকে না। এই রুটটাকে এতটাই চারিদিক থেকে সেফটি রাখা হয়েছে, কারণ হাই স্পিডে এই রুটে সমস্ত গাড়ি যাতায়াত করে, যার জন্যে সব দিক দিয়ে ঘিরে রাখা হয়েছে তারজালি দিয়ে। কিন্তু কিভাবে ঢুকছে আমার মনে হয় তারজালির নিচের দিকে কোথাও একটু ফাঁক ফোকর পাচ্ছে, সেদিক দিয়ে ঢুকে যাচ্ছে। তাই এই রুটে গাড়ি খুব হাই স্পিডে চালালেও মোটামুটি মাইন্ডে রেখো তোমরা, মাঝে মধ্যে কিন্তু কুকুর চলে আসছে। আমার ক্যামেরাটা অন ছিল না তখন বলে আমি পেরোনোটা তোমাদের দেখাতে পারলাম না, অনেকটাই ডিস্টেন্সে ছিল, তবে পেরিয়ে গেল দেখলাম। কুকুরটা পেরিয়ে গিয়েই একদম নিচে নেমে গেল। তো এই ব্যাপারটা তোমরা মাথায় রেখো আর কি, জাস্ট একটু টাচে দিয়ে দিলাম। তবে এবার পূর্বাঞ্চল থেকে আমাদের বিদায় নেওয়ার পালা, আর কিছুটা সামনে গিয়েই আমরা ডান দিকে ঘুরে যাব। আর সামনে চলে গেছে বক্সার দিয়ে তো আমরা যাব না, বক্সার দিয়েও যাওয়া যায়, বক্সারের বাইপাস হয়ে বিক্রমগঞ্জ হয়ে যাওয়া যায় ঔরঙ্গাবাদ, কিন্তু ওই রাস্তাটা খুবই খারাপ। তবে বক্সার দিয়ে যারা যাবে তারা একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসের এই দিক দিয়ে ধরলে এন্ড পয়েন্ট, যেটা তোমাদেরকে বলেছিলাম যে পাখানপুরা,
মানে ওটা গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। তো গাজীপুর ডিস্ট্রিক্টের পাখানপুরাতে এদিক দিয়ে ধরলে এন্ড পয়েন্ট, ওদিক দিয়ে ধরলে স্টার্টিং। তো সেই জায়গাটা তোমরা দেখতে পাবে। তোমরা গেলে যেতে পারো বক্সার হয়ে, তবে এখন আপাতত ওই দিকের রুটটা খুব একটা ভালো নয়। যেটুকু শুনলাম, দু একজনকে জিজ্ঞেস করলাম, বললে বক্সার দিয়ে বিক্রমগঞ্জ হয়ে দাউদনগর হয়ে যদি ঔরঙ্গাবাদে ঢুকি তাহলে রুটটা খুব একটা ভালো না। তো আমরা এখন যাব গাজীপুর হয়ে, ডান দিক থেকে আমরা সামনে গিয়ে ডান দিকে ঘুরে যাব। ডান দিকে ঘুরে একদম গাজীপুর হয়ে আমরা উঠব ওদিকের যে NH-19, সে NH-19-এ আমরা কিন্তু কানেক্ট করব। এখান থেকে বক্সার চলে গেছে এইদিকে, বক্সার তো আমরা যাব না, তাই আমরা এখন ঘুরে যাব এই বাঁ দিকের রাস্তাটাই। এখান পর্যন্তই আমাদের পূর্বাঞ্চল যাত্রা সমাপ্ত। এখন আমরা ঘুরে যাব, জাস্ট টার্ন নিয়ে ওখানে স্লিপটা দেখাতে হবে। যে স্লিপটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেই স্লিপটা ওখানে দেখবে। পুরো একটা ইউ টার্ন নিয়ে নিচের দিয়ে আমরা এখন যাচ্ছি। এবারে ওখানে স্লিপটা সম্ভবত দেখবে। ভাই এটা বের করতে হবে। তো এখানে স্লিপটা তোমাদেরকে দেখাতে হবে এলে। भैया ज़रा बता सकते हैं कितना किलोमीटर हम लोग आए पूर्वांचल में? हाँ, सुल्तानपुर से पहले, हाँ उससे पहले चला था। सुल्तानपुर तक तो नहीं जाना पड़ा, उससे पहले चला था। अच्छा हाँ, 220 होगा नहीं, ठीक है। তো ঠিক আছে, আমাদের অ্যাপ্রক্স 220, যদিও 220 নয়, একটু হয়তো কমই হবে, 2-1 কিলোমিটার। তো ঠিক আছে, এখন আমাদের বাঁ দিকে চলে যেতে হবে। বাঁ দিকে गाजीपुर रोड। अंकल जी ये कौन सा जगह है? ये कौन सा जगह है? रायपुर है। তো এই চায়ের দোকানে একটু দাঁড়িয়েছিলাম, একটু জল টল খেলাম, খেয়ে বেরিয়ে গেলাম। সামনে আছে গাজীপুর। গাজীপুরের ডিস্টেন্স এখান থেকে, এই দোকান থেকে 28 কিলোমিটার। তো তারপরে পড়বে গঙ্গা। গঙ্গা পেরিয়ে তারপর একদম মোহনিয়া হয়ে চলে যাব ঔরঙ্গাবাদ। গাজীপুর থেকে মোহনিয়া ডিস্টেন্স পড়বে 60 থেকে 62 কিলোমিটার অ্যাপ্রক্স। আগে যাব গাজীপুর, গাজীপুরের পর গঙ্গা পেরোবো। গঙ্গা পেরিয়ে একদম মোহনিয়া হয়ে, মোহনিয়ার আগেই পেয়ে যাব NH-19, আর এটা হচ্ছে NH-22। এই 22 ধরেই এখন যাব পুরো মোহনিয়া পর্যন্ত। মানে মোহনিয়া ঢোকার একটু আগেই আমরা NH-19-এ উঠে যাব। আগের এপিসোডে নিশ্চয়ই দেখেছো তোমরা, আমরা গঙ্গা পেরিয়ে বারাণসী হয়ে গিয়েছিলাম। তো এখন গঙ্গা পেরবো কিন্তু গাজীপুর হয়ে। তো ঠিক আছে, চলো এখন যাওয়া যাক সামনের দিকে। আমরা এখন গাজীপুরের মধ্যে আছি, গাজীপুরের বাজারটা পেরোচ্ছি। গাজীপুর কিন্তু ইউপিতেই, তো আমরা এখনো পর্যন্ত ইউপিতেই আছি। ইউপি থেকে এখনো বেরোয়নি, তবে খুব শীঘ্রই বেরিয়ে আমরা বিহারে এন্টার করব। এই হচ্ছে গঙ্গা। গঙ্গাতে ওয়াও, জয় মা গঙ্গা, সবার মঙ্গল করো। জয় মা গঙ্গা, সবার মঙ্গল করো।
তো এই হচ্ছে গঙ্গা, গঙ্গাতে জল কিন্তু আছে অনেক। এই হচ্ছে গঙ্গা মা, আমাদের প্রত্যেকের বড় নদী गंगा माँ। भैया ये है क्या चीज? काकर है, काकर। काकर? जी सर। अच्छा, तो वो खीरा की तरह ही? हाँ हाँ, खीरा ही मान के चलिए, खीरा ही है। हाँ, তো তোমরা যেটা দেখছো এটা এখানেই দেখতে পাচ্ছি আমরা, পুরো রাস্তাতে কিন্তু দেখতে পাইনি। এটা হচ্ছে কাঁকুর, আমরা বাংলাতে যেটাকে কাঁকুর বলি, সেই কাঁকুরটাই একদম পুরো সাপের মতো ছোট ছোট লম্বা হয়ে। ঠিক আছে ভাইয়া। এটা কিন্তু লবণ দিয়ে যা শশা খাওয়ার মতোই, ওরা লবণ লঙ্কা সব মাখিয়ে দিচ্ছে, তারপর ওটা খাওয়াচ্ছে সবাই। ভালোই লাগছে হয়তো, নিশ্চয়ই। আমরা খেলাম না, আমরা পরে কিছু খেয়ে নেবো। আজকে লাঞ্চ কোথায় কি জুটবে না জুটবে কিছু বুঝতে পারছি না, তবে হালকা করে কিছু আখের রস বা ডাবের জল বা কিছু একটা খেয়ে নেবো সামনে। এটা শিওর যে ভাত খাবো না, কারণ প্রচণ্ড রোদ্দুরের তাপ, এই তাপে গরমে ভাত খেয়ে পুরো সমস্যা হয়ে যাবে। ভাত খাবো না, তবে আজকে এইভাবেই টুকিটাকি ঠান্ডা খেয়ে পেটটাকে ঠান্ডা রেখে এগিয়ে যাব সামনের দিকে। তো আমরা এই জায়গায় দাঁড়ালাম। এখানে কি পাওয়া যাচ্ছে ভাই? বেলের রস, বেলের রস। তো আমরা এখন একটু বেলের রস খেয়ে নেবো। আজকে লাঞ্চ করবো না, আজকে এইসব খেয়েই পেট ঠান্ডা রেখে এখন সামনের দিকে এগোবো। এই রোদ্দুরে ভাত খাওয়া যাবে না, সম্ভব নয়। আজকে দুপুরে আমরা লাঞ্চ কিছু করছি না, আমরা আজকে খাচ্ছি এই শরবত, বেলের শরবত। এইটা খেয়ে আজকে পেটটা ঠান্ডা করে মোটামুটি স্থির করেছে সামনের দিকে এগোবো। এই রোদ্দুরে দুপুরে ভাত খেয়ে অবস্থা একদম পুরো খারাপ হয়ে যাবে, ওই জন্যে এইটাই খেয়ে আজকে দিনটা কাটিয়ে দেবো। মোটামুটি রাতে দেখা যাবে, ভাতটা যদি খায় সেটা ওখানে পৌঁছে দেখা যাবে। তো আজকে দুপুরের লাঞ্চ আমাদের এটাই। গাজীপুর থেকে মোটামুটি 57 থেকে 58 কিলোমিটার রাইড করে আমরা এসে পৌঁছে গেলাম NH-19-এ। মানে এখন এই সামনে দেখতে পাচ্ছ ফ্লাইওভার, এই NH-19-এ আমরা এখন উঠব। এখন সময় ঘড়িতে 3:14। তো আমরা এখন NH-19-এই চেপে গেলাম। এখন এইদিকে ঔরঙ্গাবাদ পেরিয়ে গেলাম, এরপরে সাসারাম দেহরি ব্রিজ হয়ে, মানে সোন নদীর উপর যে দেহরি, সেই দেহরি ব্রিজ হয়ে তারপর আমরা ঔরঙ্গাবাদে প্রবেশ করব। যাওয়ার পথে, অযোধ্যা যাওয়ার পথে আমরা সাসারামকে বাইপাস করে দেহরি ব্রিজ পেরিয়ে, অর্থাৎ সোন নদীর উপর দিয়ে পেরিয়ে গিয়েছিলাম। তো সেই ভিডিও তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই বলবো একবার চ্যানেলে ভিজিট করে আমাদের ভিডিওগুলো দেখে নিও, তাহলে এই ভিডিও বা আপকামিং ভিডিওগুলোর সাথে সম্পূর্ণ ভালোভাবে তোমরা অ্যাটাচ হতে পারবে। আমাদের বীরভূম টু অযোধ্যার পুরো একটা সিরিজ চলছে, তো সেই সিরিজের সাথে ভালোভাবে কানেক্ট হতে পারবে। সেই জন্যে বলবো প্রথম থেকে ভিডিওগুলো তোমরা পর দেখে নিও, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কোন দিক দিয়ে আমরা গেছিলাম এবং কোন দিক দিয়ে ফিরছি, সমস্তটাই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যারা নতুন রাইড শুরু করেছো বা নতুন রাইড করছো, যে ট্রাকের ওপাশে সাইড নেওয়ার জন্য যদি তোমরা বসে থাকো তাহলে কিন্তু সারাদিনেও সাইড পাবে না। এখানে যে কোনো NH রোডে, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা কম দেখা যায়, বাকি সব জায়গাতেই ম্যাক্সিমাম, এবং এই ন্যাশনাল হাইওয়ে বলো বা পূর্বাঞ্চলের মতো এক্সপ্রেসওয়েতে বলো, ট্রাকের পুরো ডান দিকে, মানে তোমার বাঁ দিকে সাইড কেটে বেরিয়ে যাও। ট্রাকের ওদিকে যদি সাইড নেওয়ার জন্য তুমি অপেক্ষা করো তাহলে সারা দিন পেরিয়ে যাবে, সাইড পাবে না। ট্রাক থাকলো ওদিকে, তুমি এদিকে সাইড নিয়ে বেরিয়ে যাও, ট্রাক সবসময় ওদিকেই থাকবে। কারণ তোমাদেরকে প্রথমেই বলেছি যে কোনো হাইওয়েতে বাইকের লেন সবসময় এইদিকে আর ট্রাক ওদিকে থাকবে। এখন যে জায়গাটা পেরোচ্ছি এটা হচ্ছে সাসারাম।
মানে সাসারাম বাঁ দিকে আছে। তো সাসারাম থেকে পেরিয়ে এখন ঢুকবো দেরহি সোন নদী। সামনেই আছে সোন নদী। এই হচ্ছে সোন নদী, আর ওদিক দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে। ওখানে যে ব্রিজটা আছে ওটাতে মালগাড়ি যাচ্ছে। অনেকটাই লম্বা ব্রিজ। সূর্যের আলো থাকতে থাকতে আমি ঔরঙ্গাবাদ পৌঁছে গেলাম। এটাই আমার কাছে একটা নিজে চ্যালেঞ্জ ছিল যে আমি সূর্যের আলো থাকাকালীন আমি ঔরঙ্গাবাদ আজ পৌঁছাবই, যেমন করে হোক। তো আমরা এখন হোটেলে আছি, মোটামুটি 9:20 বাজলো এখন। আমরা এই হোটেলে পৌঁছে গেছিলাম 6টার সময়, সন্ধ্যে 6টা নাগাদ পৌঁছে গেছিলাম। আমরা যাওয়ার দিনে যে হোটেলে ছিলাম, এসপিজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেই হোটেলেই আমরা আছি। কারণ হোটেলটা অল্প ভাড়ার মধ্যে কিন্তু খুব ভালো একটা হোটেল। সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে, প্রথম দিনের ভিডিওতে দেখিয়েছি। সেহেতু আমরা এই হোটেলেই আজকের রাতটা স্টে করে কাল সকাল এখান থেকে বেরোবো, একদম বাড়ির দিকে রওনা দেবো। আর আজকে রাতের ডিনারে আছে ভাত আছে, আর এখানে ডাল দিয়েছে, আর ওখানে সিদ্ধ আলু আছে। আলু চোখা, এখানে শুকনো লঙ্কা আছে, একটু লবণ আছে, এসব দিয়ে আলু চোখা দিয়ে ভাত। মানে এখানে ভেজ খাবার পাওয়া খুবই মুশকিল, তাই ভেজের মধ্যে বিশেষ কিছু নেই। ডাল আর আলুটা ওদেরকে বলেছিলাম। তো তোমরা যদি পিওর ভেজ কেউ খেতে চাও তাহলে এই হোটেলটাতে থেকে তোমরা খেতে পারো। ওদেরকে আগে থেকে জানিয়ে দিলে, আগে থেকে বললে ওরা ব্যবস্থা করে দেবে। তো ঠিক আছে, চলো একদম দেখা হচ্ছে সকালবেলা। আর তোমরা যারা আমার আগের এপিসোডগুলো না দেখেছো তাদের অবশ্যই বলবো একবার আগের এপিসোডগুলো দেখে নিও, কারণ আমাদের বীরভূম টু অযোধ্যা পুরো সিরিজ চলছে। তো সেই সিরিজগুলো পরপর তোমরা দেখলে এই এপিসোডটা অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো ঠিক আছে, চলো আর কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, সকালবেলায় বেরিয়ে যাব। তো প্রতিবারের মতো যেমন বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। দেখা যাচ্ছে সকালবেলা। ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ঔরঙ্গাবাদ, বিহার।